শতক যায়নি খুশবুর সাথে কথা বলবে ভেবে। এই ভাই বোনের মাথায় কি চলছে? কেমন একটা ভাব নিয়ে চলছে তার সামনে। না, খুশবুর সাথে কথা বলবে জরুরি। কাল দিন বাদে ঈদ, ঈদের 3 দিন পর তার বিয়ে। শালাকে তো আর একা পাওয়া যাবে না বোধহয়। শতক রাতে খুশবুদের বাড়িতে গেল। জ্যোতিও এখানে আছে। আচ্ছা, ওই দিন জ্যোতি কি সব শুনে ফেলেছিল বোধহয়, তাই তো এমন রিয়াকশন দিল। যাক, যা হবার হয়েছে। সে খুশবুর রুমে গিয়ে দেখলো শালা তার পড়াশোনা করতে ব্যস্ত। শালা বাবু, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। খুশবু পড়ছিল। শতকের কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে নিল একবার। সে জানতো শতক আসবে। হালকা হাসলো। পড়ছি, দেখতে পারিস না? আর আই অ্যাম নট শিওর শালাবাবু। শতক হেসে উঠল। ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর আস্তে আস্তে হেঁটে খুশবুর পাশে বসে। খুশবু শতকের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এখানে বসতে দেখে বলল, দরজা বন্ধ করলি কেন? এই তোর ভাবসাব ভালো লাগছে না। আমি ভদ্র ছেলে, জান দেবো তবু ইজ্জত রক্ষা করব। শতক মুচকি হেসে খুশবুর মাথায় চাটি মেরে বলল। ওভার অ্যাক্টিংয়ের দোকান, ড্রামা অফ যা। খুশবু মাথা ডলতে ডলতে বলল, শালা তুই একটা ধুত্তর, অথচ সবার সামনে ভেজা বিড়াল হয়ে থাকিস। তুই বেটারে আমি ভালো কইরাই চিনি। শতক হালকা হেসে সিরিয়াস হয়ে বলল, দেখ, ফাও কথার সময় নেই তোর, আর না আমার। তাই ঝটপট মেইন টপিকে আয় ভাই। খুশবুর মুখে হাসি নিভে গম্ভীর হয়ে উঠল। দেখ ভাই, আমি একটা কথা বলি, মিঠু আর তুই সম্ভব নয় আর। শতক বিরক্ত হয়ে বলল, ফাইজলামি বন্ধ কর, আমি সিরিয়াস কথা বলতে এসেছি। আমি কোনো ফাজলামো করছি না। ভাই হিসাবে আমি চাই আমার বোনের একটা ভালো জীবনসঙ্গী হোক, যে সব সময় তার ঢাল হয়ে পাশে থাকবে। তার আনন্দের কারণ না হলেও দুঃখের কারণ যেন না হয়। আমি কি তোর বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে দেব নাকি? তেরা জবাব দিল শতক। খুশবু বিরক্ত হলো। এই বেটা বুঝতেই চায় না। দেখ শতক, সরাসরি কথা বলছি আমি। জানি মেজম্মা মিঠুকে পছন্দ করে না। আর শতক এবার রেগে গেল। তোরা কি বোঝাতে চাইছিস? আমার মা ভিলেন? মা মৈত্রীকে পছন্দ করে না এমনটা মনে হয় কেন তোদের? মা মৈত্রীকে কখনো মেরেছে না, কটু কথা শুনিয়েছে, নাকি অপমান করেছে? কোনটা বল? বালের সবার এক কথা। আরে ভাই, আমার মা আরু বাদে সবার সাথেই স্ট্রিক্ট, গম্ভীর। সেটা আমি, হাজার, আপা, তুই, আয়াত, যেই হোক না কেন। মৈত্রীকে আলাদা করছিস কেন? আর সবার ভালোবাসার ধরন ভিন্ন, কারো গাম্ভীর্যের ভিতরেও ভালোবাসা বিদ্যমান। একটু জোরেই বলে ফেলল। দরজা বন্ধ থাকায় আওয়াজ বাইরে যাচ্ছে না। শতকের শ্যামন মুখটা রাগে কঠিন হয়ে আছে। সবসময় মৈত্রীর আর তার কথা উঠলে মায়ের কথা উঠবে কেন? খুশবু শুনল সব, হাসলো একটু, তারপর বলল, আচ্ছা কুল ভাই, মেজম্মার কথা বাদ, হাইফার হোস না। আর আসতে কথা বল, মিঠু মা জ্যোতি আছে বাড়িতে, শুনতে পাবে। তারপর একটু থামলো। তার কি মেজাম্মা সেদিনের কথা বলা উচিত? না থাক, এই বেটার বিশ্বাস নেই। শান্ত হলেও যখন রেগে যায় পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবে। মেজম্মা টপিক উফ। শবনম আপার কথা ভেবে যে কি মিঠুকে ভাইয়ের বউ হিসেবে মানবে? এই খবরদার, ওভাবে তাকাবি না। আচ্ছা শবনম থাকলো শ্বশুর বাড়ি, কিন্তু মেজম্মাও তাদের তো একটা রায় আছে না? তোর কেমন বউ চাই? বউকে তো যোগ্য হতে হবে নাকি? তুই বিসিএস দিয়ে উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক, ভবিষ্যতে প্রমোশন পেয়ে আরও বড় পর্যায়ে যাবি। তোর বউকে তোর পর্যায়ে থাকতে হবে না? সেখানে মিঠু ন্যাশনালে পড়া কোনো রকম স্টুডেন্ট, তোর সাথে যাই বল। তোর বউ হতে হবে ডাক্তার, মানে এরকম কিছু। কথার ফাঁকে একটা খোঁচা দিয়েই দিল। কাল বাবার কথাগুলো কানে বাজছে তার। শতক গম্ভীর। বিয়েটা আমি করছি, আপা নয়। আর আপাকে আমি চিনি। সে আমার সিদ্ধান্তকে মর্যাদা স্বরূপ সম্মান করবে। আর আব্বা মা অবশ্যই আমার পছন্দের উপর কথা বলবে না। আর আব্বাকে মৈত্রীর কথা বললে সে পারে না, এখনই বিয়ে পড়িয়ে দেয়। আর যোগ্যতার কথা বলছিস? ভালোবাসার মধ্যে যোগ্যতা সে কোথা থেকে? এখন আমি ইস্টাবলিশ, আমি মৈত্রীকে ভালোবাসি। যখন আমি বেকার ঘুরছি তখনও ভালোবেসেছি। মুকেশ আম্বানির মতো বড়লোক হলেও ভালোবাসবো, আর নিঃস্ব হয়ে গেলেও ভালোবাসবো। আর কেউ ডাক্তার অফিসার হলেই যে যোগ্য
আর ন্যাশনালে পড়লেই অযোগ্য হয় না। ভালোবাসা যোগ্যতা, স্ট্যাটাস, জাত প্রাত মানে না। ভালোবাসা শুধু একটা স্বচ্ছ সুন্দর মন খুঁজে। একটা না বলে থামলো। খুশবুর দিকে তাকালো। খুশবুর চোখ পিট পিট করে তাকালো। তারপর গম্ভীর মুখে বলল, অনেক বলেছিস, আর না। থাম, অত ফিল ডায়লগ মারতে হবে না। আমি অনেক কষ্ট করে হাসি কন্ট্রোল করে রেখেছি। বলে হেসে ফেললো জোরে। শতক হতাশ হলো। এই শালারে পিটিয়ে সোজা করতে হবে। হাস, বেশি করে হাস। তবে শুনে রাখ, তোর বোন আমার বাড়ির বউ হবে, আর কারো না। আর বিয়ের পর তার বাপের বাড়ি আসা ক্যান্সেল করে দিব, মনে রাখিস। বলে দরজা খুলে হন হন করে চলে গেল। খুশবু এখনও হাসছে। তারপর হাসি থামিয়ে শতকে যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমিও চাই মিঠু তোর হোক, কিন্তু পরিস্থিতি সহায় হলে হয়। শতক বেরিয়ে যাওয়ার সময় দেখলো মৈত্রী ও জ্যোতি খাচ্ছে। সে গিয়ে ডালের বাটি পুরোটা মৈত্রীর প্লেটে ঢেলে দিল। জ্যোতি ও মৈত্রী অবাক। কি করলো এটা? প্লেট ডাল টুপটুপা আর না আটায় টেবিলে পড়ে গেছে। মৈত্রী দাঁড়িয়ে বলল, কি করলা এটা শতক ভাই? খা, বেশি করে খা। আর কয়েকটা দিন বাপের বাড়ি। বিয়ের পর আর আসতে দিব না। তো তখন কেমনে পাবি বাপের বাড়ির আদর? তাই বেশি করে গেল। কাল ঈদ, তাই আজকের পরিবেশটা উৎসব মুখর। রোজা তো 30টাই হলো, তাই আজ রাতে চাঁদ উঠলেও ঈদ, না উঠলেও ঈদ। আর চাঁদ উঠবে না কেন? উঠবে। সকলে মেহেদি দিয়েছে দিনের বেলায়। মৈত্রীর মেয়েদের হাত ভালো, অনেকেই দিয়ে দিয়েছে। যদি হুমায়রা শবনম রাতে দেবে, মৈত্রীকে দিয়ে বলে রেখেছে। বিন্দু আরও বিকেলে দিয়েছে। তাদেরও তো ধৈর্য কই। কথাও তার হাতে মেহেদি পড়বে বলেছে। কবিতা পড়বে না, সে নিজেই পড়বে। কথা ও কবিতাকে নিয়ে শতক সহস্র শপিংয়ে গেছে, মৈত্রী শুনেছে। হবু বউকে শপিং করাতে নিয়ে গেছে, এতে তার কি? আজকাল কি হয়েছিল, অমন করলো কেন? শতক ভাইয়ের খাওয়ার সময় কারো উপর রাগ উঠলে ডালের বাটি ঢেলে দেয় পাতে। একবার তো খুশবু ভাইয়ের মাথায় ঢেলেছিল। ভাগ্যিস ডাল ঠান্ডা ছিল। এর মধ্যে জ্যোতি এলো। পরনে সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। দু একদিন হলো সালোয়ার কামিজ পরছে সে। সালোয়ার কামিজে একদম বাচ্চা বাচ্চা লাগে। তবে মানতে হবে, জ্যোতি ভাবি দেখতে মাশাল্লাহ। আরে ননদির করা কথা ভাবছো? মৈত্রী বলল, কারো কথাই না। বুঝি কার কথা ভাবছো? ডুবে ডুবে জল খাচ্ছ আর আমরা বললেই সাঁতার জানি না। তা বিয়ে করছো কবে? ভাবি কি বলছে সব? আমি তোমায় আগেও বলেছি আমি এসবই নেই। আর আস্তে কথা বলো, মা শুনতে পাবে। জ্যোতি হাসলো। চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ? বলে আরও হাসতে লাগলো। না, ভাবিকে বোঝানো সম্ভব নয়। রাত 10টা। মৈত্রী বসে আছে ঘরে। সকলকে মেহেদি দিয়ে তার হাতে 12টা বেজে গেছে। এখন সে মেহেদি দেবে, অত এনার্জিও নাই। তাই 2 হাতে তালুতে ও পিঠে গোল করে দিয়ে আঙুলের অগ্রভাবে দিয়ে ফ্যানের নিচে বসে। সকালে ঘুমিয়ে পড়বে। গত রাতে ঘুম হয়নি অর্ণব ভাইয়ের জ্বালায়। রুবি তার কাছে ঘুমিয়েছিল, আর খুশবু ভাইয়ের সাথে অর্ণব। রাতে একটু পরপর ফোন দিয়ে বলে, আমার বউ কি ঘুমিয়ে পড়েছে? তাকে মশায় কামড়ায় নাই তো? মশারি টানিয়ে দিয়েছিস? লাইট চালিয়ে রাখ, ওর ভয় পায়। শেষমেশ তো এটাও বলেছে যে, খালা এইটা করতে পারলো? ছোট খালা ও বাবার পায়ে ধরে বউ আনছি, যে বউয়ের সাথে কটা দিন একা একা কাটাবো, একটু একটু আদর করব, তা না খালা দুজনকে 2 মেরুতে পাঠিয়ে দিল। এই মিঠু, তুই কি আজকে রাতটা ম্যানেজ করতে পারবি? আমি তোর রুমে যাই। মৈত্রীর কান ঝাঁঝা করছিল। সে তৎক্ষণাৎ ফোন কেটে সুইচ অফ করে রেখেছিল। ভাবতে ভাবতে তার হাসি পেল। এই অর্ণব ভাইটাও না এতটা বই পাগলা কবে হলো? এতটা বউ পাগলা কেউ হয়? কি রে, জেগে জেগে আমার স্বপ্ন দেখছিস নাকি? মৈত্রী কারো আওয়াজ শুনে দরজা তাকালো। শতক দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। কারো রুমে ঢোকার আগে নক করতে হয় জানো না? শতক ভিতরে এসে মৈত্রীর দিকে ব্যাগটা দিয়ে খাটে হাত পা ছড়িয়ে শুয়ে বলল, জানি তো, তবে বউয়ের রুমে নক করে ঢোকা পাপ। কে তোমার বউ? একদম আজে বাজে কথা বলবে না, মাকে ডেকে দিব কিন্তু। তুই তো বউ আমার, আর ডাক না। আমি ভয় পাই না। আর ধ্যান কোথায় রাখছিলি? 4 বার নক করেছিলাম। আমি অতটাও অভদ্র নই। মৈত্রী কিছু বলল না। তারই ভুল, শোনেনি হয়তো। আর শতক ভাইকে চেনে সে। চরিত্রে কোনো দাগ নেই। সে শপিংটা ইশারা করে বলল, এটা কার?
শতক উঠে বসে মৈত্রীর হাত থেকে শপিংটা কেড়ে নিয়ে ভিতরের জিনিস বের করতে করতে বলল, আমার গিন্নির জন্য এনেছি, দেখ তো কেমন হয়েছে। এই নে, নূপুর, হুমা আপা, কথা কবিতা সবাইকে দিয়েছে, এটা তোর। বলেই থামলো। আর একটা প্যাকেট আছে। মৈত্রী তাকিয়ে আছে, ওটাতে কি জিজ্ঞেস করবে তার আগে শতক নিজেই বলে উঠল, আর এটা তোর শুধু, আর কাউকে দেইনি, এটা রেখে দে, বিয়ের পর পড়বি আমার সামনে, বুঝেছিস? আর শোন, অবিবাহিত হিসাবে এটাই তোর লাস্ট ঈদ হবে ইনশাল্লাহ, তাই মন মতো এনজয় করে নে, টাটা। বলে উঠে চলে গেল। দরজা খুলে বের হতে নিলেই ধাক্কা লাগে খুশবুর সাথে। শতক ভ্রু কুচকে যায়। এই শালা এখানে কেন? আড়ি পাচ্ছে কি? খুশবু উসখুস করতে লাগলো, কি বলবে? বড় ভাই হয়ে আড়ি পাতা কি ঠিক হয়েছে? লজ্জা করে না বোন ও বোনের জামাইয়ের কথায় আড়ি পাততে? খুশবু ভেঙচি কেটে বলল, না করে না। আর শোন, বিয়েটা এখনো হয়নি, তাই আকাশে ওরা বাদ দে, কখন পড়ে যাবি তার ঠিক নেই। আর আরই পারছিলাম না, বোনের সেফটি গার্ড হিসাবে দাঁড়িয়েছিলাম, তোরে এক আনাও ভরসা করি না। বলে গটগট করে চলে গেল। শতক বিড়বিড়িয়ে বলল। শালা মির্জাফর। শতকও চলে গেল নিজের বাড়ি। মৈত্রী শতকে যাওয়ার পর প্যাকেটটা খুলে অবাক। একটা কালো রঙের সিম্পল শাড়ি, যাতে সাদা কারুকাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে। সাথে সাদা কালো কয়েক ডজন কাচুরি, অ্যান্টিকের বড় এক জোড়া ঝুমকো, একটা পুঁতির মালা, লাল খয়েরি লিপস্টিক, কাজল, একটা মেহেদি। মৈত্রীর চোখে মুখে মুগ্ধতা। এসব তার জন্য? OMG, এত খুশি লাগছে কেন? মৈত্রী বাথরুমে দৌড়ে গিয়ে হাত ধুয়ে এলো। কাপড়ের ভাঁজ খুলে দেখলো ব্লাউজ ও পেটিকোটও রয়েছে। মৈত্রী খুশিতে লাফিয়ে উঠল। দরজা বন্ধ করে শাড়ি পরা শুরু করলো। উপহার পেতে কার না ভালো লাগে। শতক মৈত্রীদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলো। রাস্তার পরে তাদের বাড়ি, পাশে আয়াতদের। সে বাড়ির কাছে গেলে কেউ ডাকলো তাকে ভাই বলে। সে আশেপাশে তাকিয়ে দেখলো, না, কেউ নাই। সে বাড়িতে ঢুকতে নিলে আবার শুনতে পায়, ওই তো, সে স্পষ্ট শুনতে পারছে কেউ বলছে, ভাই দাঁড়াও, যেও না, কথা আছে। কে বলছে? কণ্ঠটা চেনা চেনা মনে হচ্ছে। একটু পরেই দেখলো আয়াত দাঁড়িয়ে। সে বলল, শতক ভাই, কথা আছে তোমার সাথে, খুব গুরুত্বপূর্ণ। শতকের কপালে ভাঁজ পড়ল। কিসের কথা বল? আয়াত আমতা আমতা করে কিভাবে শুরু করবে, কোথা থেকে বলবে বুঝে উঠতে পারছে না। শতক ধমক দিল। চুপ করে আছিস কেন? আয়াত তড়িঘড়ি করে বলল, মিঠুকে তোমাকে ভালোবাসে? না মানে, তুমি কি ভালোবাসো মিঠুকে? শতক মুখ গম্ভীর করলো। আয়াত কিভাবে জানলো? পরে মনে পড়ল জ্যোতির কথা। ওই মৈত্রীর জন্য ছোট ভাই বোনদের মধ্যে তার মানিজ্যতা রইল না। তোকে কে বলেছে এসব? আয়াত পড়ল বিপাকে। এখন কি বলবে? যে জ্যোতি বলেছে? তবে আয়াতকে জবাব দিতে হলো না। শতকই বলল, বুঝেছি, জ্যোতি বলেছে। ঠিক শুনেছিস। আর কিছু বলবি? আমি গেলাম, গুড নাইট। বলে শতক চলে যাচ্ছিল, কিন্তু আয়াত যেতে দিল না। আমি গুরুত্বপূর্ণ কথাটা এখনো বলিনি, শুনো তো, যাও। শতক গেল না, দাঁড়িয়ে পড়ল। কি? আয়াত বলল, দেখো, ঠান্ডা মাথায় শুনবে, ও রিয়েক্ট করবে। শতক চট করে বলল, এই তুই আবার বিয়ে টিয়ে করে আনিসনি তো? আমি কিন্তু গতবারের মতো একটু সাপোর্ট করব না, বরং জ্যোতিকে নিয়ে থানায় মামলা করে দেব তোর নামে। আয়াত মাথা নেড়ে না না করলো। আমি কোনো বিয়ে টিয়ে করিনি, তবে বিয়েরই ঘটনা আসলে কীভাবে বলবো বুঝতে পারছি না। ঝেড়ে কাশ। আয়াতুল রহমান। আয়াত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেজব্বা তোমার বিয়ের কথা ভাবছে, পাত্র ঠিক করছে। শতকের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। কি বলছিস? এসব কবে হলো? আর পাত্রীকে? আয়াত ঢোক গিলে বলল, তোমার মামাতো বোনের কথা। পরশু দোকানের মেজব্বা বড়বাকে বললো তোমার নানার সাথে কথা বলতে। খুশবু ভাইয়ের বিয়ের পর খুবই শীঘ্রই তোমাদেরটাও দিয়ে দেবে। শতক অবাকের শেষ চূড়ায়। এত বড় সিদ্ধান্ত নিল বাবা, আর তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। ইন ডিটেলস, স্টার্ট টু ইন সব কিছু বল আমায়। একটা কবাও যেন বাদ না যায়, খবরদার। আয়াত মাথা নেড়ে সব কিছু বলল ওদিকটার ঘটনা। শতক শুনে শকড হলো। এই জন্যই কি কাল রাতে খুশবু যোগ্যতার কথা বলল? এই ঘটনার পর বড় আব্বা কি রাজি হবে মৈত্রীর সাথে তার বিয়েতে? কেন মানবে না? সে গিয়ে বড় আব্বার হাত ধরে মৈত্রীকে চাইবে, দরকার পড়লে পা ধরবে, বাবাকে দিয়ে বলবে। তখন না মেনে যাবে কই? আর বড় আব্বা খাঁটি একজন মানুষ, পরিবার অন্তপ্রাণ। সে ভেবে নিয়ে আয়াতের দিকে তাকালো।
কয়দিন হয়ে গেল এই ঘটনার? আয়াত হালকা হেসে বলল। এই তো আজ দিয়ে 2 দিন। বলার সাথে সাথে আয়াতের গালে একটা থাপ্পড় পড়ল। আয়াত অবাক, মারলো কেন তাকে? মারলে কেন আমায়? শতক কোমরে এক হাত রেখে অপর হাতে চিবুকে চাপ দাঁড়িতে বোলাতে বোলাতে বলল। 2 দিন পার হয়ে গেছে আর তুই আমায় আজ বলছিস? এই মারটা তোর জন্য। ওই দিনই বলা উচিত ছিল তোর। শেষ করে বাড়ির ভিতরে ঢুকলো। আয়াত ওখানে দাঁড়িয়ে একটা হাত তার গালে। অতটা জোরে পড়েনি, তবে মেরেছে তো, এই জন্যই বলে যে কাউকে উপকার করতে নেই। তবে সেও বুঝলো সত্যি আগে বলা উচিত ছিল। শতক বাড়ি ঢুকে বাবাকে খুঁজলো। বাবার সাথে কথা বলতে হবে শান্তিপূর্ণভাবে, ঠান্ডা মাথায়। নিশ্চয়ই তার কথা বুঝবে, তার অনুভূতিকে সম্মান করবে। আর বাবা তাকে জোর করবে না কোনো ব্যাপারে, সে জানে। বাবাকে মৈত্রীর কথা বলবে, বাবা বেজার হবে না, বরং আরও খুশি হবে হয়তো। এখানে তারও একটু ভুল আছে। বাবা মা তাকে এর আগে অনেকবার বলেছে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু সে এড়িয়ে গেছে। মৈত্রীটাও ছোট ছিল, কিন্তু না, আর চুপ করে থাকা যাবে না। শবনমের কাছ থেকে জানতে পারলো আব্বা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা জেগে। তাই সে মায়ের কাছে গেল কিচেনে। সুলতানা ব্লেন্ডারে আদা রসুন দিয়েছে, কাল ঈদ লাগবে। তারপর আর কে বাসবে, কত আয়োজন বাকি। মেয়ে জামাই পুরনো কি হয়েছে, জামাই আদর কি কম পড়লে হবে? শতক এসে দেখলো তার মা কাজ করছে। সে মাকে টুকটাক কাজ করে দিল হাতে হাতে, আর কিভাবে কথা পারবে ভাবছে। সুলতানা ছেলে গতিবিধি পর্যবেক্ষণ করে বলল। কিছু বলবে? শতক মায়ের দিকে তাকালো, মাথা নাড়লো, মানে বলবে। সুলতানা বলল। তো বলো, আমি শুনছি। শতক বলল। আব্বা কিছু বলেছে তোমায়? সুলতানার কপালে ভাঁজ পড়ে। কি বলবে? আব্বা নাকি আমার বিয়ে কথার সাথে ঠিক করেছে। সুলতানের হাত থেমে গেল। শতক কি বলল? কথার সাথে শতকের বিয়ে? কই, শফি সাহেব কিছু বলেননি তো? কি বলছো? আমি তো কিছু জানি না, আমাকে কেউ তো বলেনি। তোমায় কে বলল? শতক বুঝলো মা কিছু জানে না। আব্বা বড় আব্বাকে বলেছে সব, নানার সাথে কথা বলে সব ঠিক করবে। তা তোমার কি মত আছে? দেখো, বিয়ে তো করতেই হবে, বয়স পেরিয়ে যাচ্ছে, সময়ের কাজ সময় করা ভালো। শতক কিছুক্ষণ চুপ থেকে বলল। বিয়ে করব না বলিনি তো, করব অবশ্যই, তবে কথা কেনা। ওকে বোনের মতো দেখি। সুলতানা হাসলো। কথাকে বোনের মতন দেখো আর মৈত্রীকে বইয়ের মতন, দ্যাটস নট ফেয়ার সান। শতক চমকে মায়ের দিকে তাকালো। কি বলল মা? মৈত্রী? সে ঘামতে লাগলো। মা? মা হই তোর, তোর সব ভাবভঙ্গি আমার নখদর্পণে। আর মৈত্রের কথা জানতে পারবো না ভাবলি কি করে? শতক অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। এখন কি বলবে মাকে? সে জানোই যখন, তাড়াতাড়ি বিয়েটা পড়ে দিয়ে বাড়িতে আনো না। সে তো এতটাও নির্লজ্জ নয়। সুলতানা ছেলেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন। কিছু বলছিস না যে? আমি কি মিথ্যা বলছি? শতক মাথা নেড়ে বলল। না, মিথ্যে বলনি। সুলতানা হাসলো, তারপর বলল। তো এখন কি করবি? বাবার পছন্দ করা মেয়ে বিয়ে করবি নাকি অন্য কিছু ভাববি? শতক এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা নত করে বলল। আমি কথাকে বিয়ে করতে পারবো না। শুধু কথা কেন, মৈত্রী ছাড়া কাউকে নয়। সুলতানা সব মশলাবাটি ফ্রিজে রেখে হাত ধুয়ে আঁচলে মুছতে মুছতে বলল। দেখ বাবা, সব বাবা মাই চায় তাদের ছেলে খুশি থাকুক, ভালো থাকুক। আমরাও তার ব্যতিক্রম নয়। তুই যে মৈত্রীকে চাস সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। ভেবেছিলাম এসে বলবি, কিন্তু তা না, ছেলে তো আমার বড় হয়ে গেছে। যাই হোক, মৈত্রীকে ছেলের বউ হিসেবে আমার কোনো আপত্তি নেই, বরং ভালোই হবে। সবাই ভাবে মৈত্রীকে আমি তেমন একটা পছন্দ করি না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মৈত্রীকে আমার ভালো লাগে বেশ, সব দিক দিয়েই পারফেক্ট, সব কাজ জানে, বড়দের সম্মান করে, কোনো কাজে বললে কখনো না বলে না, খুবই ইমোশনাল, তবে উচিত জবাব দিতে পারে মানুষকে। সবাই বলে মায়ের মতো হয়েছে, না, সে তো মতিউর ভাইয়ের মতো পুরোপুরি, ভীষণ জেদি ও ভালো মনের। থামলো সুলতানা, কি জানি সব কিছু গুছিয়ে রাখতে রাখতে আবার বলল। মেয়েটা ভালো, একটু বেশি, কখনো কখনো একটু একটু জেলাস হয়। আমি কেন এমন না,
আমি কিন্তু বাবার বাড়ি কোনো কাজ করতাম না, আর পারতামই না। এ বাড়িতে এসেই শিখেছি। ভাবি সব শিখিয়েছে তাকে, অথচ শবনম কিছুই পারে না। আর একটা কথা, কখনো কখনো মৈত্রীকে জ্বালাতে আমার বেশ লাগে। বলেই হাসলো। শতক মায়ের দিকে তাকিয়ে পলকহীন। সুলতানা বললেন, কি হয়েছে? বউ হয়ে এলেও জ্বালাবো, কিন্তু কিছু বলতে পারবি না। সবাই ভালো হলে জমে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। শতক মায়ের এক হাত জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মা। সুলতানা হাসলো, কিছু বলল না। আব্বাকে একটু বুঝিয়ে বলো কেমন। সুলতানা বলল, আমি কেন বলবো? আমি ওসব নেই, তোর কাজ তুই কর। শতক হেসে বলল, আমি জানি তুমি বলবে, আর আব্বা আমাকে না জানিয়ে কথা এগুলো কেন? এটা আব্বা একদম ঠিক করেনি। তুই কি করছিস? তোর আব্বা কতবার বলছে তোকে যে কোনো পছন্দ আছে কিনা? তুই তো হেয়ালি করেই উড়িয়ে দিয়েছিস। এখন সব সামলা। মা। এই একদম ম্যামা করবি না, ঘুমাবো আমি, যা। বলে কিচেন থেকে বেরোতে নিলে দেখে শবনম দাঁড়িয়ে। শতক ঘাড় ঘুরিয়ে দেখল। শবনম গম্ভীর মুখে বলল, বাহ মা, ছেলে মিলে বউ ঠিক করে নিলে, তাও আবার মৈত্রীকে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? সুলতানা দুই হাত ভাঁজ গুজে বলল, তোর বাপ মেয়ে মিলে যে বিয়ে ঠিক করলি, আমাকে জানিয়েছিস? শবনম এবার শান্ত হলো। আমতা আমতা করে বলল, আমরা তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাছাড়া তোমার ছেলে বিয়ের কথা উঠলেই না না করে, তাই আকিব এই বুদ্ধি দিল। আর ওই তো কথার কথা বলল আব্বাকে। শতক মনে মনে ভেঙচি কাটলো। ওহ, এটা দুলা ভাইয়ের কাজ। আসুক ঈদে 12টা বাজিয়ে ছাড়বে। তার জীবন নিয়ে লুডো খেলা দেখে নেবে। সুলতানা বলল, আকিব বুদ্ধি দিয়েছে, সে যাই হোক, আমাকে বললে কি হতো? শবনম বলল, কিছুই না, তোমার ভাইয়ের মেয়ে, যদি ভাঙতি দাও তাই বলিনি। আমার ছেলের বিয়েতে আমি ভাঙচি দেব? অবাক হয়ে বলল সুলতানা। শবনম হেসে বলল, আব্বা আগে নানার সাথে কথা বলতে চেয়েছে। তারা যদি নিজেদের মধ্যে বিয়ে দিতে না চায়, তখন তুমি মন খারাপ করতে পারো। তাই যদি স্বীকার হয় তবেই তোমাকে বলবো ভাবছিলাম। আচ্ছা ভালো, তবে এখন আর কথা পারিস না। শতকের জন্য মৈত্রী ঠিক আছে। শবনম গম্ভীর হয়ে গেল। ওর জন্য বাবা আমায় মেরেছিল। শতক মুখ কুঁচকে বলল, ও তখন ছোট ছিল, আর ওর জন্য মার খাসনি তুই। ওটা একটা ছোট অ্যাক্সিডেন্ট ছিল, সেখানে না তোর ভুল ছিল আর না মৈত্রীর। শবনম বলল, মা দেখো, বিয়েই হয়নি, তার আগেই তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে। তবে যাই বলো, মৈত্রী এই বাড়ির বউ হলে ভালোই হবে। একটু প্রতিশোধ নেওয়া যেত। রায়বাঘিনী ননদিনী, হা হা হা, সবসময় ওর সাথে তুলনা করা হয় আমার। ও ওটা পারে, তুই কিছু পারিস না। শতক শবনমের মাথায় চাটি মেরে বলল, আমি বিয়ে করার পর তোর বাপের বাড়ি আসা বন্ধ, আর তুই মৈত্রীর ননদিনী না নশ্বাস হবি, বুঝলি মাথা মোটা? আর শোন, তোর জামাই একবার আসুক, ডালের পাতিলে চুবিয়ে মারবো, ষড়যন্ত্র করা বের করব। বলে চলে গেল। শবনম বলল, মা, তোমার ছেলে বিয়ে হলে বইয়ের আঁচল ধরে থাকবে, আর 100 বাচ্চা। শোন, আমার জামাইয়ের পিছনে লাগলে মৈত্রীর মাথায় একটাও চুল থাকবে না বলে দিলাম। সুলতানা হতাশ হয়ে গেলেন। মেয়েটা জামাই পাগলা, ছেলেটাও বউ পাকলেই হবে। আর সহস্র, সে তো এখনই বউ যাই করে মিছিল বের করে। ঈদে ইসলাম ধর্মীয় অনুসারীদের জন্য একটি আনন্দময় দিন। ঈদ খুশির দিন। রমজানের দীর্ঘ 1 মাস রোজার পর আসে ঈদ উল ফিতর। এই ঈদকে ঘিরে সকল মানুষের অনুভূতি কাজ করে। ঈদকে ঘিরেই তো প্রতিটা মানুষের কত শখ কেনাকাটা, ঘর থেকে দূরে থাকা মানুষদের প্রিয় মানুষের টানে ঘরে ফেরার তাড়না। ঈদের দিন সকলের প্রিয় মানবের সান্নিধ্য চাই। সে প্রিয় মানব হতে পারে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, যার টানে সে দূরে থাকতে পারে না। একজন নিঃসঙ্গ মানুষ বোঝে ঈদের দিন বা যে কোনো বিশেষ দিনে আপনজনের কতটা পরাণ পড়ে। আমরা আপন মানুষ ছাড়া বিশেষ দিন তো ছাড়ো একটা সাধারণ দিনে কল্পনা করতে পারি না। অথচ তারা নিঃসঙ্গ, অনাথ। মহান রব্বুল আলামিন তাদের ধৈর্য দিন, তাদের নিঃসঙ্গতা দূর করুক, তাদের সর্বদা সুখে রাখুক। ঈদের দিন সকালবেলায় গৃহিণীদের রান্নার ধুম পড়ে, নানা ধরনের খাবার তারা বানায়।
সেমাই, লাচ্ছা, সুজি, পায়েস, পোলাও, কোরমা, বিরিয়ানি পছন্দের খাবার তৈরি করে। লাচ্ছা, সেমাই, পায়েস, সুজি ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার আগে তৈরি করে রাখে। মাঠে যাওয়ার আগে বাড়ির পুরুষেরা মিষ্টি মুখ করে যায়। অর্ণব আর রুবি কাল বিকেলেই চলে গেছে, বাড়িতে ঈদ করবে তারা। খাদিজা বেগম লাচ্ছা সেমাই বানাচ্ছে ও মৈত্রী পায়েস রান্না করছে। মৈত্রীর হাতের পায়েস অসাধারণ, ছোট বড় সবাই খাবে, তাই বেশি করে রান্না করছে মুচকে যাওয়া পা নিয়েই। হাঁটতে একটু কষ্ট হয় আর কোমরের ঘা শুকিয়েছে। খাদিজা বেগম একা একা এত সব রান্না করবে আর মৈত্রী বসে থাকবে? কখনো না, তার হাত পা নিষ্পিস করছিল কাজ করতে, তাই বসে পড়েছে। খাদিজা বকলেন, কিন্তু মতিউর রহমান তাকে থামিয়ে বলে, আম্মা রানবো, তুমি না করছো কেন? মাঝারি মাঝারি সাইজের টুলে বসে আপনি পায়েস রাঁধেন, আপনার হাতের পায়েস ছাড়া ঈদ জমে? ব্যাস মৈত্রী শুরু করলো। আর জুতার পোষে বসে দেখছিল রান্না করা। খুশবু তাকে নিয়ে গোসল করিয়ে দিল, জামাও পরিয়ে দিল। এরপর মৈত্রীকে ডাক দিলে আরোকে সাজিয়ে দিতে। মাঠে নিয়ে যাবে। মৈত্রী পায়েস রান্না শেষ করে আরোকে সাজিয়ে দিল। একটু পর বেরিয়ে এলো। একটু পর ঘর থেকে বেরোলে মতিউর রহমান তার কোলে, আরজু ও খুশবু পিছনে। মৈত্রী ও খাদিজা তাকে দেখে তাকিয়ে। বাবা ছেলে এক পাঞ্জাবিতে রংটা আলাদা, মাথার টুপিও সেম। মতিউর রহমানের ফিট শরীর, একদম পেটানো, মেদ নেই একটুও। খেটে খাওয়ার শরীর কিনা। খুশবু তার চেয়ে একটু হালকা, এর মধ্যে আরও শুকিয়েছে, বিয়ের গন্ধে হয়তো। খুশবু দেখতে এমনিতেই সুদর্শন, পাঞ্জাবিতে আরও বেশ লাগছে। আরও হাত কাটা প্রিন্সেস ড্রেস পরা, চুলে একটা ঝুঁটি আর বিভিন্ন রঙের ছোট ছোট কাঁকড়া। মৈত্রী ও খাদিজার চোখ জুড়িয়ে গেল যেন। খাদিজা দুটো বাটিতে পায়েস বেড়ে রাখলো, একটু জুরোক, খেয়ে যাবেনি। মৈত্রী বলল, আচ্ছা ভাই 1 মিনিট, আমি আসছি। বলে নিজের রুমে গিয়ে মোবাইল ও কাজল আনলো। খুশবু তা দেখে বলল, এই মিঠু, খবরদার মহিলাদের মতো কাজল পরতে যাবি না। কেন, কি সমস্যা? আমাকে কাজল দিলে হ্যাপি লাগবে। বলে হাসতে হাসতে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল কাজল লাগিয়ে ভাই ও বাবার কানের পিঠে লাগিয়ে আরুর কপালের সাইডে বড় করে কাজলের টিকা দিল। মতিউর রহমান হেসে ফেলল। আম্মা, আমরা কি ছোট বাচ্চা নাকি যে কালো টিকা দিচ্ছেন? এমনি দিলাম আব্বা, তোমাদের একসাথে খুব ভালো লাগছে। একসাথে দাঁড়াও তো, কয়েকটা ছবি তুলি ফোনে। মতিউর রহমান দাঁড়ানো, খুশবুর কাঁধে এক হাত রেখে অপর হাতে আরজু কোলে। কয়েকটা ছবি ওঠার পরে মতিউর রহমান বলল, আম্মা আসেন, সবাই মিলে উঠি। খাদিজা আসো। খাদিজা হেসে বলল, আপনারা উঠেন, আমার পুরান কাপড় গোসলই করিনি। মতিউর রহমান হেসে বলল, কাপড় পুরান তো কি হয়েছে, আসো তো সবাই একসাথে কয়েকটা ছবি উঠাই, স্মৃতি হিসেবে থাকবো। খুশবু লজ্জা পেল। পুরো পরিবার কয়েকটি সেলফি উঠালো। এর মধ্যে বাড়ি গেট দিয়ে ঢুকলো শতক, সহস্র, আয়াত, হাবিবুর, শফিউর ও হুমায়রা। সহস্র বলল, বড় আব্বা মোবাইল রাখো তো, ওভাবেই দাঁড়াও, আমরা ক্যামেরা এনেছি সাথে, তুলে দিচ্ছি। সবাই মিলে অনেকগুলো ছবি উঠালো। হাবিবুর, শফিউর, মতিউর রহমান 3 ভাই উঠলো কখনো, আরও তাদের কোলে বসা। আয়াত, সহস্র, শতক, খুশবু উঠল, তাদেরটা মৈত্রী তুলে দিল। সব ছেলে একসাথে উঠল। সবার পরনে একই ডিজাইনের পাঞ্জাবি, শুধু ভিন্ন রং। এমন অনেক ছবি ক্যাপচার হলো স্মৃতির পাতায়। ছবি তোলা শেষে মতিউর রহমান সবাইকে সালামি দিল। শফি ও হাবিবও হাত পাতল সালামির জন্য। মতিউর রহমান হেসে তাদেরও দিল। সবাই দিল বাচ্চাদের সালামি। খুশবু দিল সবাইকে 50 টাকা করে, শতক 100 করে। হুমা সহস্রের থেকে সালামি চাইলে বলে, আমি বাচ্চা মানুষ, আমার থেকে সালামি চাস, লজ্জা করে না? মৈত্রী পাশ থেকে বলল, আমি হুমাকে সালামি দিয়েছি, আর তুমি আমাকে দিবা না? বাহানা বাদ দাও, টাকা দাও। আর শোনো, তুমি বাচ্চা না, তবে কয়েকদিন পরে বাচ্চার বাপ হলেও হতে পারো। সহস্র ফিসফিস করে বলল, যেন বড়রা না শোনে। তার জন্য তো আগে বিয়ে করা লাগবো, তার আগে বউ খুঁজে দে, তারপর টাকা পাবি। শতক সহস্রের পিঠে চাপড়ে বলল, তোর বউ আবার খুঁজতে হবে নাকি? ছোটবেলায় শাপলা পাগলির জন্য তুই পাগল ছিলি, তাই বাবা তখন ওর সাথে তোর বিয়ে দিয়েছে, বুঝলি ভাই? এখন ওদের পাওনা দিয়ে দে, মাঠে যেতে হবে, সময় কম। সহস্র কাঁদো কাঁদো হয়ে দিয়ে বলল, তালুকদার বাড়িতে ঈদের দিনেই হইচই। শান্তর বাদরামিতে পরিচয় হইচই রকমের, তবে কেউ বিরক্ত নাই। ওর বাদরামি সকলে পছন্দ করে। মনে হয় বাড়িতে জান আছে। শান্ত না থাকলে বাড়ি নীরব। নীরব পাজামা পাঞ্জাবি পরে ভাই বোনদের ও মাকে সালামি দিল 500 টাকা করে। শান্ত সেই খুশি। ঝন্টু তালুকদারও দিল সকলকে। ঝর্ণা নীরবকে বলল, ভাই আয়নায় দেখ, তোমায় পাঞ্জাবিতে কতটা ভালো লাগছে।
অথচ তুমি সারাদিন কি পরে থাকো? ছেঁড়া ফাটা প্যান্ট। নীরব বোনের গাল টিপে বলল। ছেঁড়া নয়, ফোয়ারাটা ওটা স্টাইল, বুঝলি, সবাই পরেই। শান্ত বলল। ফায়রা আপু, মাহিদ ভাই ফোন করেছিল। ঝর্ণা ভ্রু নাচিয়ে বলল। কেন? শান্ত 32 পাটি দাঁত বের করে হেসে বলল। আরে দুলা ভাই আমার, আমি একমাত্র শালা, তার পকেট ফাঁকা করা পুরো হয়ে গেছে আমার। বেলা 11:30। পরিবেশটা শীতল, যদিও রোদ ঝলমল করছে। চারপাশে বাতাস বইছে দক্ষিণা পানে। বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে আকাশের পানে, সারি সারি দল বেঁধে। তারই কলতান ভেসে যাচ্ছে। মাঠে গরু ছাগল হাম্বা ম্যামা করছে, হয়তো রোদের তাপে অসহনীয় হয়ে গেছে। কেউ কেউ নিজের গরুগুলো মাঠের পাশের গাছের বাগানে বেঁধে অন্যের গরু ছাগল ও বাঁধার জন্য টানছে, কিন্তু ওরা আসছে না, হয়তো মালিক অচেনা বলে। শুকনো পুকুরে হাঁটু পর্যন্ত কাদাতে বাচ্চা জোয়ান বুড়োরা নেমে মাছ ধরছে। ঈদে বাড়িতে আসা কিছু শহরের মানুষ সেগুলো দেখছে। শহরের লোকদের কাছে এই কাদাতে নামা অসম্ভব হয়তো, অথচ গ্রামের লোকজন বিনা দ্বিধায় কাদাতে হাতড়ে মাছ ধরছে। শিং, ছাইতান, পুঁটি, শৈল ইত্যাদি। কেউ কেউ শিংয়ের কাটা খেয়েও উঠছে না মাছ ধরার আনন্দ থেকে বঞ্চিত হবে বলে। পুরো পুকুরটা সরগোল। মাছ ধরা একটা অন্যরকম নেশা। একটা ছোট্ট পুঁটি মাছ ধরার আনন্দ আর বাজার থেকে বড় বড় রুই মাছ কিনে আনলেও হয়তো সেই মজা আনন্দ পাওয়া যায় না। মতিউর রহমান, হাবিবুর ও আয়াতও নেমেছে পুকুরে মাছ ধরতে। পুকুরের অর্ধেক ভাগ তাদের, বাকি অর্ধেক আরও অনেকের। শতক আরও ঘাটের পাশে দাঁড়িয়ে সহস্র হুমা মাছের গামলা নিয়ে ছুটছে। যেই মাছ ধরছে সহস্র বলল। বড় আব্বা, আমিও নামি না? আমি নামলে এই গামলা পোড়া হইতে আধা ঘন্টা লাগবো না। মতিউর রহমান হেসে বলল। ছোট আব্বা গতবার সিংহের কাটা খাইয়া কি কাণ্ড বাঁধালেন, মনে নাই? আয়াত, হুমা ও হাবিব হেসে উঠল জোরে। আয়াত বলল। ঠিক বলছো বড় আপা, একটা শেঙ্গের খাটা খাইয়া পুরা গ্রাম মাথায় তুলছিল। আমি জান থাকতে আর ফাগারে নামবো না, মারে আব্বা। শেষের কথাটা সহস্রের মতো ন্যাকা ভঙ্গিতে বলল। হুমা বলল। শুধু কি বলো? শুধু কি তাই? ভয়ে অজ্ঞান হয়ে চিৎপটাং বড়ব্বা কোলে করে নিয়ে গেছিল। মেজম্মা তো বকতে বকতে মুখে ফেনা তুলে ফেলেছিল। তবে মেজব্বা কিন্তু সেই রকম কাজ করছে, অজ্ঞান হাজার ভাইকে এক ঝড়ে জ্ঞান ফিরাইছে। বলেই হাসতে লাগলো। এবার শতক আরও হেসে ফেলল। আরও হেসে মুখ ভেঙচে বলল। হাজাল ভাই। সহস্র রেগে পুকুরে থেকে কাদা হাতে তুলে আয়াতের দিকে ঢিল ছুঁড়ে মারল। কাদা আয়াতের মুখে মাথায় মেখে গেল। এক থাবা কাদা হুমার মাথায় ফেলল। শতকের দিকে মারল এক থাবা, কিন্তু শতক আগে সতর্কতা অবলম্বন করে বেঁচে গেল। আয়াত উঠে এসে সহস্রকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে বলল। আচ্ছা মার, এখন গড়াগড়ি খেয়ে। সবাই হাসলো। গ্রামের সকলে ও কদিনের অতিথিও দেখলো তাদের ভালোবাসাময় খুনসুটি। আজকাল তো দেখাই যায় না এমন মিলবন্ধন। ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন পার হয়ে গেলেও ঈদের আমেজ শেষ হয়ে যায়নি। কেউ হয়তো মেহমান কারো বাড়িতে, অথবা মেহমান হয়ে কেউ না বাড়িতে এসেছে। দুপুরের দিকে শবনমের মামারা এসেছে। শবনমের মায়েরা 2 ভাই 1 বোন। সুলতানা মেঝো, তার 2 ভাই সুলতান মির্জা ও সোলাইমান মির্জা। সুলতান সবার বড়, তার স্ত্রী কণিকা ও 2 মেয়ে কথা ও কবিতা। সুলতান আবার শফিউরের ক্লাসমেট বন্ধু। সুলতান মির্জা ব্যবসায়ী আর সুলাইমান কলেজের অধ্যক্ষ। তার 1 ছেলে সাহিত্য, 1 মেয়ে স্বপ্ন। তারা বেশ স্বনামধন্য বিত্তশালী পরিবার। তারা সকলেই এসেছে। হুট করে আসেনি, মতিউর রহমান কল করেছিলেন। শতক আর কথার সম্বন্ধ নিয়েও কিছু আলাপ হয়েছে, তাই এসেছে সকলে। সুলতান মির্জা আপাদমস্তক গম্ভীর মানব। রহমানের ব্যবহার, কথাবার্তা, আচরণ তার পছন্দ। মতিউর রহমানের আচরণের ন্যায় নিষ্ঠায় মুগ্ধ হয়ে এই বোনের বিয়ে এই শফিউর নামক জোকারের সাথে দিয়েছে। শফিউর তার কাছে পুরাই দুষ্ট গরু, যার মাথায় শয়তানি বুদ্ধি। শফিউর কল করলে সে মুখের উপর মানা করে দিত, কিন্তু মতিউর ভাই, সুলতান মির্জার বাবা আসেনি। সবাই সোফায় বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ অনেক আগেই। সুলতান মির্জার সামনে বসেই মতিউর রহমান। শফিউর ভাইয়ের পাশে দাঁড়িয়ে বসার সাহস হচ্ছে না। এই বেটা সুলতান তার জমশত্রু, তার উপর সুলতানা কি বলল। তার মাথা ঘুরছে। তার নিজের ছেলে এভাবে বাস দেবে জানলে কখনো বিয়ের কথা মাথায় আনতো না। সব দোষ জামাইয়ের। দেখো কি সুন্দর বসে আছে সোলাইমানের পাশে। এখন ভাইকে কিভাবে বলবে? সবার সামনে চন্না খেতে হয়।
আকিব বেশ খুশি মনে কথা বলছে মামা শ্বশুরের সাথে। শবনম রুমে বসে শতককে ফোন করছে। এই শতক দুপুর থেকে নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে, ফোনও ধরছে না। কথা ও কবিতা মায়ের কাছে বসে, দুজনেই শখ। কথা আর শতকের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। কবিতার মেঝেতে গড়ে গড়ে খেয়ে কাঁদতে মন চাইছে। আরে যাকে জামাই হিসেবে স্বপ্ন দেখেছে সে হবে দুলাভাই, ধ্যাত তার কপালটাই ফুটো। সাহিত্য আয়াতের সমবয়সী, আবার বন্ধুও। তাছাড়া দুজনে একই ভার্সিটিতে পড়ে, শুধু বি ডিপার্টমেন্ট আলাদা। আয়াত সহস্র ও সাহিত্য ঘুরতে বেরিয়েছে। স্বপ্ন ছোট ক্লাস 3-তে আকিবের কোলে বসে। ড্রয়িং রুমের নীরবতা ভেঙে সুলতান মির্জা বললেন, মতিউর ভাই, আপনাকে আমি বড় ভাই মানি। আপনার জায়গায় ওই বদমাসটা ফোন করলে মুখের ওপর মানা করে দিতাম। শফিউর রহমানের মুখে মনে হয় কেউ ঝামা ঘষে দিল। শালা দেখে নেব তোকে, ভার্সিটির কথা মনে নেই? মতিউর হাসলো। সুলতান মির্জা গলা পরিষ্কার করে বলা শুরু করলেন, সে যাই হোক, প্রস্তাবটা মন্দ নয়। শতক ঘরের ছেলে, সব দিকেই ভালো। যে কোনো ভদ্রলোক মেয়ে দিতে প্রস্তুত। বাপের মতো হয়নি বড় ছেলেটা, তবে ছোটটা বাবার মতনই। আমার মেয়ের কথার জন্য শতক ভালো পাত্র বটে, তবে আমার কিছু শর্ত আছে। আসলে শুধু আমার না, বাবারও। কথা বাবার বেশ আদরের তো। বলে থামলো। মতিউর রহমান চিন্তায় পড়ল। শর্ত? কেমন শর্ত দেবে সুলতান? শফিউর রহমান মনে মনে মির্জা গোষ্ঠীর পিণ্ডে চটকালেন। সব গাধার দল, তোদের শর্ত মানতে নিকুচি করেছে, এখনই মানা কর না শালা। মতিউর রহমান বললেন, সুলতান সাহেব, মেয়ে আপনার, সিদ্ধান্ত আপনাদের। আমরা শুধু প্রস্তাব রেখেছি, আপনাদের মন মতো হলে এগিয়ে যাবেন, নইলে না। কোনো রকম জবরদস্তি নেই তো। আমরাই। আপনি নির্দ্বিধায় বলতে পারেন শর্ত। সুলতান মির্জা হাসলো। এই কারণেই মতিউর রহমানকে পছন্দ তার। আসলে আপনারা জানেন তো, কথা সালিমুল্লাহ মেডিকেলে পড়েছে শেষ বছর, এরপর ইন্টার্ন। আর শতক এখানে। আবার ভাববেন না ভরজামের প্রস্তাব দিচ্ছি। আমি বলছি শতক এখানে একটা স্কুলের মাস্টারি করছে। এটা ভালো কাজ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ও আরও বেটার কিছু ডিজার্ভ করে। ঢাকায় আরও ভালো চাকরি পাবে। তাই আমি চাই বিয়ের পর শতক ঢাকায় সেটেল হোক। মতিউর রহমান মুখটা গম্ভীর হয়ে গেল। সে জানে এই প্রস্তাব শতক কখনো মেনে নেবে না। সে সুলতানের দিকে তাকালেন। সুলতানের মুখে হাসি নেই। হয়তো সেও চায় না ছেলে দূরে যাক। মতিউর রহমান বললেন, একজন বাবা হিসাবে আপনার মতামতের গুরুত্ব অপরিসীম, তবে আমাদেরও ভাবতে হবে। মেজো আব্বা মনে হয় না মানবে। আমরা তার সাথে কথা বলে দেখব। সুলতানা চুপ থাকলো না। ভাই, তুই যেমন চাস মেয়েটা কাছে থাকুক, আমরাও চাই আমাদের ছেলেটা আমাদের সাথে থাকুক। আমাদের ছেলে চাইলে ঢাকায় ভালো ভালো চাকরি করে ওখানেই সেটেল হতে পারত, কিন্তু সে করেনি। কারণ হয়তো সে পরিবারের থেকে দূরে থাকতে চায় না, তার জন্মস্থানের মায়ায়। আর আমি বা শবনমের বাবাও চাই না ছেলে দূরে থাকুক। আমাদের কারি টাকার দরকার নেই, যা আছে এতেই আমাদের বেশ চলে। তাই আমাদের পক্ষে সম্ভব না, ছেলেকেও দূরে থাকতে পারবো না। আর শবনমের আব্বাও আমাকে কথাও শতকের বিষয় বলেনি। বলে থামলেন। ভাই আবার তার কথায় কষ্ট না পায়। সুলতান মির্জা হাসলো। তোদের সিদ্ধান্ত তোরা নিবি, ছেলে তোদের। আমি আমার মত দিয়েছি, এরপর তোদের ব্যাপার। বলে হাই তুলে শফিয়ার দিকে তাকালো। তারও মত নেই সেই প্রস্তাবে। কোথায় শতক আর কোথায় তার মেয়ে? তার মেয়ের সাথে তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারই মানায়। আর মেয়েটা যথেষ্ট রূপবতী। সেখানে শতক তেমন কিছু না। এখানে তো শুধু বোনের জন্য আসা। সরাসরি নাকচ করলে বোনের উপর না প্রভাব ফেলে। মতিউর রহমান কি বলবে ভেবে পাচ্ছেন না। আকিব চুপচাপ আছে। বুদ্ধিটা যে তারই। এরই মধ্যে শতক এলো হন্তদন্ত হয়ে। মামারা এভাবে আসবে ভাবতে পারেনি। ঈদের দিন কোনো ঝামেলা না হয় তাই বাবাকে বলেনি। আজ রাতে শান্তভাবে বলবে ভেবেছিল, কিন্তু তার আগে যে এসব হবে ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। ঘুণাক্ষরেও টের পায়নি। আচ্ছা, মাকে সব সামলাতে পেরেছে? জল কত দূর গড়ালো? সে ড্রয়িং রুমে প্রবেশ করলো। দেখলো সব শান্ত, কেউ কিছু বলছে না। সে মামাদের সালাম দিল। ভালো আছেন মামা? ভালো আছি, তুমি কেমন আছো? শতক মাথা নাড়াই। আর কি বলবে ভেবে পাচ্ছে না। মতিউর রহমান শতককে ডেকে হাবিবও তার মাঝখানে বসালো। তারপর বলল, মেজো আব্বা, শফির কথায় আপনার আর কথা, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম আপনার নানার কাছে। আমরা সেই বিষয়ে কথা বলছিলাম। সুলতান সাহেবের অমত নেই। নামলো মতিউর রহমান।
শতকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় উপক্রম। ঘটনা এতদূর গড়িয়েছে, এখন কি করে সামাল দেবে? মায়ের দিকে তাকায় সে, সুলতানাও ওর দিকে তাকিয়ে। মতিউর রহমান আবার বলতে শুরু করলো, তবে আপনার মামা কিছু শর্ত দিয়েছেন। তিনি চান আপনি বিয়ের পর ঢাকায় স্থায়ী হন, ঘর জামাই না, আপনার ঠিকানা গড়ে তুলে। এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান। শতক বরাবর দিকে তাকালো। কি বলল? সে কি ঠিক শুনেছে? তবে সে খুশি হয়েছে, অন্তত না করার জন্য কোনো ওয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। সে শান্ত মাথায় মামার দিকে তাকিয়ে বলল, মামা আমি খুবই দুঃখিত। আমি জানতাম না যে আব্বা আমার আর কথার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কথাকে আমার কাছে শবনমের মতোই, আমি জানলে আগেই মানা করে দিতাম। সে যাই হোক, আমি চাইলে ঢাকায় বা অন্য কোথাও ভালো বেতনের চাকরি পেতাম, কিন্তু আমি চাইনি। আমি এখানেই থাকতে চাই। ভার্সিটি লাইফটুকু আমি পরিবার ছাড়া কিভাবে কাটিয়েছি আমি জানি। আমি আমার পরিবার ছাড়া থাকতে পারবো না কখনো। আর সবচেয়ে বড় কথা হলো এই বিয়ের বিষয়ে আর যেন কথা না হয়। শতক একবার ভাবলো এই ফাঁকে বরাবর কাছে মৈত্রীর হাতটা চাইবে, কিন্তু পরে ভাবলো না থাক, মামারা অপমানিত বোধ করতে পারে। আর তাছাড়া এখন এসব কথা বললে বরাবর নারাজ হতে পারে। মতিউর রহমান শফিউর দিকে তাকালো। গাধাটাকে একটা থাপ্পড় মেরে দিতে মন চাইছে। হতচ্ছাড়া ছেলের বিয়ে দিবি, মেয়ে পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু ছেলের মত নিবি না? এখন যদি সুলতান সাহেব শর্ত না দিতেন, সরাসরি রাজি হতো, তাহলে কেমন হতো? না, শফিকে কিছু শোনাতে হবে। কথা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক বাবা, বাঁচা গেল। শতক ভাই আর সে কেমনে কি হতো? কবিতা খুশি হতে গিয়েও হতে পারলো না। এখন কি? আর তার সাথে শতক বড় কিছু হওয়া সম্ভব? বড় বোনের সাথে বিয়ের কথা উঠেছিল, আবার বাবার শর্তও মানবে না। ধ্যাত, তার আর শতক বড় কোনোভাবেই পসিবিলিটি নেই। নতুন ক্রাশ খোঁজা লাগবে। তালুকদার বাড়িতে বিয়ের ঝুম পড়েছে। বাড়িতে মেহমানদের আনাগোনা একটু বেশি। বাবা, ভাই, চাচা, মা, খালা সকলে নানান কাজে ব্যস্ত। কাল বাদে বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঝন্টু মিয়ার একটাই কথা, আমার একটা মাত্র আদরের মেয়ের বিয়ে, যত টাকা লাগে লাগুক, কোনো কিছুর কমতি যেন না হয়, সব ঠিকঠাক হওয়া যায়। ঝর্ণা, নানা বাড়ি, দাদা বাড়ি, সকল মানুষের উপস্থিতিতে বাড়ির পরিবেশ একদম যাতা, একটু নীরবতা নাই। নীরব চিল্লাচিল্লি করছে সবাইকে বাড়িতে সব কাজ ঠিকঠাক করতে। বাড়ি সাজাতে ঝর্ণা নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। কাবিনদের সাথে তার তেমন ভাব নেই। সে একটু বোকা, কোনো জোকস বললে বুঝতে দেরি করে, আড্ডা দিতে পারে না, প্রশ্ন করে বেশি, ইত্যাদি ইত্যাদি কারণে তাকে আড্ডায় নেয় না, একটু স্পেসে রেখে চলে। ঝর্ণার প্রথমে খারাপ লাগলেও এখন শুয়ে গেছে। সে একাই ভালো। তার ভাইয়েরা তার বোকামি ভালোবাসে, তার সাথে আড্ডা দেয়। ঝর্ণা হাসলো। মাহিদের কথা মনে পড়ল। আচ্ছা, সে এখন কি করছে? পড়ছে মনে হয়। সেদিনে পরে অনেকবার কথা হয়েছে ফোনে। যতবার জিজ্ঞেস করছে কি করছেন, তার একটাই জবাব, পড়ছি। ঝর্ণা মাহিদের কথা ভাবতে ভাবতে মুচকি হাসতে লাগলো। ঝর্ণার কেমন যেন অদ্ভুত রকমের ফিল হচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আবার ঘেমে যাচ্ছে। কখনো অসহ্য গরম লাগছে, তো কখনো ঠান্ডা। কী সব হাবিজাবি চিন্তা মাথা ভোবো করছে। কিছু খেতে পারছে না। পছন্দ খাবার 1-2 লোকমা খেলে স্বাদ পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, জ্বর জ্বর ফিল হচ্ছে। আচ্ছা, সে কি মরে যাচ্ছে ক্রমশ? ঘড়িতে সকাল 11টা বাজে। নিত্যদিনের তুলনায় বাজারের ভিড় চোখে পড়ার মতো। যেমন গাড়ি ঘোড়া, তেমনি জনগণ। গাড়ি ভাড়াও ডাবল। ঈদের মৌসুমে চলছে কিনা। কথা কবিতা ও স্বপ্ন এসেছে বাজারে টুকটাক কিছু শপিং করতে। কাল বাড়িতে বিয়ে বলে কথা। ছোট চাচা ও চাচি ও সাহিত্য চলে গেছে। সুলতান ও কণিকা রয়ে গেছে। বিয়ের পরদিন যাবে সবাই। কথা বকবক করছে ও স্বপ্নকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। স্বপ্ন প্রথমবার গ্রামে এলো, কিছু চিনেই না, জানবে কিভাবে? হাঁটতে হাঁটতে ওরা দেখলো সামনের রাস্তায় কিছু একটা ঘটেছে। চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, মানুষের ভিড়। ওরা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। কথা উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। তখন এই ভিড়ের মাঝে একটা অল্প পরিচিত মুখ দেখতে পেল। কথা চোখ বড় বড় হয়ে গেল। কবিতা বোনের হাব ভাব বুঝে দেখে বলল, সিস, হোয়াট হ্যাপেন্ড? তুমি মটকা মেরে গেলে কেন? স্বপ্ন অবুঝ মনে প্রশ্ন করলো। আপু, মটকা মেরে কি? কবিতা ধমক দিল, তোর ব্যাকপ্যাকারই অফ কর। আর সিস, তুমি বলো। স্বপ্নের মনে আরেকটি প্রশ্ন উদয় হলো, এই প্যাকপ্যাকানি কি? কিন্তু জিজ্ঞেস করার সাহস হল না। কবিতা আপুর মাথা গরম, কিছু বলল না। সে রোবটের মতো এগিয়ে গেল ঘটনাস্থলে। দেখলো একটা বাইক উল্টে পড়ে আছে। পাশে অটোরিকশা দাঁড়ানো, যার গ্লাস সব ভাঙা। স্বল্প পরিচিত মানবটি একটা লোকের কলার ধরে একটা ঘুষি মেরে দিল। অপর প্রান্তের লোকটিও থেমে নেই।
সেও চেষ্টা করছে পাল্টা জবাব দেওয়ার, কিন্তু বিশাল দেহের শক্তিশালী ব্যক্তির সাথে পেরে উঠছে না। আশেপাশের লোক থামানোর চেষ্টা করছে, পারছে না। কথা অবাক হয়ে দেখছে, ফার্স্ট টাইম সরাসরি মারামারি দেখছে। তার হাত পা কাঁপতে লাগলো। পরিচিত লোকটির কপাল থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আরও কি কোথাও লেগেছে? তার বুকটা হঠাৎ ভারী হতে লাগলো। সে এগিয়ে গেল আরও। ঘটনাস্থলে সব পুরুষ মানুষ, সে একাই মেয়ে। কবিতা ও স্বপ্নটা হয়তো পিছনে। সে অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। তাকে দেখে কেউ কেউ বাঁকা নজরে দেখলো। সে তোয়াক্কা না করে পরিচিত লোকটার পিছনে দাঁড়িয়ে তার হাত টেনে ধরে বলল, কি করছেন? মারামারি বাদ দিন, চলুন। আপনি আহত? কথার কণ্ঠনালী কাঁপলো বোধ হয়। ঝামেলার মাঝে সবাই একটা মেয়েকে দেখে অবাক। অবাক স্বয়ং লোকটিও। লোকটি ধমকানোর মাঝে নিজের হাত টান পড়ায় ও কোমল নারীর কণ্ঠ শুনে তড়িৎ ফিরে তাকালো। তাকাতেই অবাকের শেষ পর্যায়ে। সে প্রায় ধমকের স্বরে বলল, আপনি এইখানে কি করতেছেন? যান, এক্ষুনি বের হন এই ভিড় থেকে। না, ধমকে ভয় পেল। সে তো ক্ষত দেখতে ব্যস্ত। লোকটির কোনোও হাতের বিভিন্ন জায়গায় ছিলে রক্ত পড়ছে। ভালোই লেগেছে হয়তো। আশ্চর্য, লোকটি ব্যথা পাচ্ছে না নাকি? অথচ কথার খারাপ লাগছে। সে আবার কাঁপা কাঁপা গলায় বলল, যাবই তো, আপনিও চলুন। রক্ত ঝরছে তো, প্লিজ চলুন। নীরব নীরব এইটুকু পুচকে মেয়েটার নাম ধরে ডাকতে দেখে মুখ কুচকে ফেলল। সে এসেছিল বোনের জন্য কিছু জিনিস কিনতে। তন্মধ্যে একটা অটোওয়ালা রং সাইড থেকে এসে বাইক মেরে দিল। বাইকটা গেছে মনে হয়, তার নিজেরও লেগেছে। সব মিলিয়ে রাগে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই বেটা অটোওয়ালাকে কয়েকটা দিয়েছেও, কিন্তু লোকটা নিজের দোষ মানতে নারাজ। উপরন্ত গলাবাজি করছে। ভাবা যায় নীরবের সাথে গলাবাজি? হয়তো তাকে চেনে না, অন্য গ্রামের, নইলে এতক্ষণে পা ধরে বসে থাকতো। ভাবনার মাঝেই পুনরায় হাত টান পড়ল। ইস, হাতটা জ্বলছে। তাড়াতাড়ি চলুন না। আশ্চর্য তো, মেয়েটা এমনভাবে বলছে যেন সে তার জামাই লাগে। আর মেয়েটা তো চেনেই না তেমন সেই মেয়েটাকে, নামটাও মনে নাই। থ্যাতবাল। আশেপাশের লোকজন কেমন তেজরা নজরে দেখছে, না জানি কি ভাবছে। আপনি যান, আমি পড়ে যাব ঝামেলা মিটাইয়া। এখানে সব পুরুষ আপনারে মানাইতেছে না। এটি তবুও নড়ল না, যেন আটসাত বেঁধে এসেছে নিয়েই যাবে। আপনি আহত, চলুন বলছি। আরে বাস, ধমকে সুরে বলল না। আরে এই মেয়ে তো মহাধারীবাজ। আহত সে, অথচ মুখে দেখে মনে হচ্ছে ব্যথা সেই পেয়েছে। নীরব হতাশ হলো, মাথাটা ভন ভন করছে। যাওয়া যাক। আশেপাশে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিচে চলে গেল। সাথে অটোলাকে চোখ রাঙালো, ভুলল না। কথা খুশি হলো, নীরবে পিছু পিছু সেও চলল। ঝামেলা দেখলে জ্বর চলে আসা তার বোন খোদ ঝামেলার মধ্যে ঢুকে পড়ল। সে স্বপ্নকে কোলে নিয়ে বলল, মিনিসিস, লেটস গো। আই থিঙ্ক সামথিং ইজ সামথিং সামথিং। স্বপ্ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিছুই বোঝেনি। কথা বুঝলো না নীরব কোথায় যাচ্ছে। সে বলল, কোথায় যাচ্ছে? একটা ফার্মেসিতে চলুন। নীরব হাঁটা থামিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো। সামনে কথা হচকিত দাঁড়িয়ে। মিনিসে যে একটা মেয়েকে তাকে হুকুম দিচ্ছে। আপনার সাহস দেখা আমি আশ্চর্য হইতাছি। আপনি আমারে হুকুম দেন? কথা আমতামতা করলো। সে কখনো হুকুম দিল? সে মিনমিন করে বলল, আমি হুকুম দেইনি তো। আপনার ব্লাড লস হচ্ছে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে তাই। আমার বাইক ওখানেই পইড়া আছে। আগে দোকানে যাব, চাচাকে পাঠিয়ে বাইক গ্যারেজ নিব, তারপর ডাক্তার দেখাইব। বুঝাইতে পারছি? আপনি যান এখন। না না, আমি থাকি। আর আপনার চাচাকে ফোন করে বললেই তো হয়, সে নিয়ে যাবে বাইক। আপনি আমার সাথে ফার্মেসিতে চলুন প্লিজ। নীরবের চোখ ছোট ছোট হয়ে এলো। এই মেয়েটা একটু বেশি করছে না? তবে সে ভেবে দেখলো কথাটা মন্দ নয়। শরীর ব্যথা করছে খুব। আপনার ফোনটা দিন আর চলুন। কথা ফোনটা দিল। নীরব ফোন নিয়ে চাচাকে কল করে সব বলল। তারপর একটা ওষুধের দোকানে বসলো। দোকানদার তার চেনা, তাকে দেখে উঠে এসে কিছু বলবে এর পূর্বে কথা লোকটিকে বলল, ফার্স্ট এড বক্সটা দিন তাড়াতাড়ি, আর একটা ব্যথানাশক ইঞ্জেকশনও দিবেন। লোকটি ও নীরবের মুখ হাঁ হয়ে গেল। সে দিল বাক্সটা। কথা সেটা নিয়ে নীরবকে টুলে বসিয়ে তুলোয় সেভলন জ্বলিয়ে রক্ত পরিষ্কার করে দিল। জ্বলানিতে নীরব মুখ সরিয়ে নিতে চাইলে কথা অন্য হাত দিয়ে তার চিবুক ধরে কপালে ফু দিতে লাগলো। এরপর সুন্দর করে ড্রেসিং করে দিল। পা ও হাতের জখমে ড্রেসিং করে দিল। পুরোটার সময় নীরব নীরবতা পালন করে কথার কাণ্ড কারখানা দেখলো মনোযোগ দিয়ে। মেয়েটি তার জন্য উদ্বিগ্ন বেশ। আচ্ছা, কেন? তারা একে অপরকে চেনেও না। তবে মেয়েটি দেখতে মাশাল্লাহ। কাজল দেয়া টানা টানা চোখ, সরু নাক, দাগবিহীন কপোলদ্বয়,
আর ওষ্ঠধর খানিকটা মোটা, তবে গোলাপি বর্ণের। না, এটা কোনো প্রসাধনের ছাপ নয়, কৃত্রিম। আচ্ছা, সে একটু বেশি গভীরে যাচ্ছে না? সে কথার দিকে তাকালো। দোকানদার থেকে কিছু নিয়ে সিরিঞ্জে ভরছে। হায় খোদা, তাকে ইঞ্জেকশন দিবে নাকি? সে দাঁড়িয়ে পড়ল। কবিতা পাশেই দাঁড়িয়ে, তাকে এই গুন্ডা লোকটা বা তার বোন কেউই খেয়াল করেনি। নীরব উঠতে দেখে সে বলল, আরে আপনি উঠছেন কেন? বোনের কথা শুনে এদিকে ফিরল। নীরবকে উঠতে দেখে বলল, আরে উঠবেন না, ইঞ্জেকশনটা দিয়ে নিই আগে, নইলে পরে ব্যথা করবে, জ্বর আসবে। নীরব নাকচ করলো। এই বেয়াদব মেয়ে, তুমি আছো দেখছি। এই ছোট প্যাকেটটা আবার কে? সে যাই হোক, আমি কোনো সুই দিব না। আর তোমার কথা কেন শুনবো? তুমি ডাক্তার নাকি? যাও। কবিতা হে হে করে হেসে বলল, হবু ডাক্তার নিয়ে 1 বছর পরে পার্মানেন্ট হবে। আপনি নিশ্চিত হতে পারেন মরবেন না, তবে পাগল হলেও হতে পারেন। শেষ কথাটি মিনমিন করে বলল। নীরব অবাক হলো, কিছু বলবে এর আগে মৃদু ব্যথায় আহ করে উঠল। স্বপ্ন কথা হাসছে। নীরবের অমনোযোগিতার সুযোগে ইনজেক্ট করে দিয়েছে। কথা নীরবের মুখ দেখে বুঝলো হয়তো লোকটা ইনজেকশনে ভয় পায়, তাই এই পন্থা অবলম্বন করেছে। এত বড় দামনা ছেলে নাকি সামান্য শুয়ে ভয় পায়। নীরব তুলো নিয়ে সুই দেওয়ার জায়গায় খুঁজতে লাগলো। এখন আমার বিশ্বাস হয়েছে আপনি ডাক্তারিনী, নইলে এমন জল্লাদ কেউ হইবার পারে? সে যাগে, আপনার ভিজিট ক্যান্সেল। ধন্যবাদ তো দেবই না, আপনি আর পিছু পিছু আসবেন না। গুড বাই। বলে চলে গেল নীরব। তার মাথা ঘুরছে, মনে হয় এক্ষুনি চক্কর দেবে। এই ডাক্তার নিয়ে ইঞ্জেকশনে বিষ টিষ মেশায়নি তো আবার? ধ্যাত, বাড়ি গিয়ে ঘুম দিতে হবে। আবার ভাবলো বোনের বিয়ে কত কাজ। কথা নীরবের বসা চেয়ারে বসে তার গমন দেখলো। ইস, লোকটা রাগ করলো কি? আচ্ছা, লোকটা কেমন বাচ্চা টাইপের, নইলে শুই দেখে ভয় পায়? ভাবতেই হেসে ফেললো। কবিতা স্বপ্নকে অন্য চেয়ারে বসিয়ে কথার সামনে দাঁড়িয়ে জাসুসি নজর পর্যবেক্ষণ করে। সিস ডাউ মেকুস গারবার হে নেহি ডালে পুরাই গন্ডগোল। আমি কিন্তু ওই গন্ডগোলটাকে দুলাভাই হিসেবে জীবনেও মানব না। আর এটা আমার বাচন হে, আর মেরে বাচন হি হে মেরে শাসন। কথা চোখ ছোট ছোট করে বলল, এমন কিছু না। তো কেমন কিছু? কথা নীরবের শেষ বিম্ব দেখে বলল, I think something is happen in my inside. I don't know what, but it's feeling something I can't say. Sis, you are gone totally mad. কথা সুলতানা ও শফিউর রহমান বসে একটা রুমে। সহস্র শবনম খুশবুর বিয়ের তোড়জোড় করছে। ওরাও যাবে, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করতে চাই শতক। কাল বলা হয়নি বাবাকে। শতক ইশারায় মাকে বলল কিছু বলতে। শফিউর রহমান মা ছেলের ইশারা বুঝতে পারলেন। যা বলার মুখে বলো, ইশারায় কি বলছো? সুলতানা বললেন, বলছি মাহিদের বিয়ের পরের দিনই বড় ভাই আর ওরা চলে যাবে। তুমি সেই দিন বিকেলে মৈত্রী আর শতকের কথা তুলবে ভাইয়ের কাছে, বুঝছো? শফিউর রহমান তেরা গলায় বললেন, না, বুঝিনি, আর বুঝতেও চাই না। আমি আর এই ছেলের বিয়ে নিয়ে একটা কথা বলবো না কখনো। কোনো দিন যদি বিয়ে হয় চুপচাপ গিয়ে খেয়ে দিয়ে আসবো, গিফট দেবো না। ঢের শিক্ষা হয়েছে আমার। ছেলের জন্য বুড়োকালেও ভাইয়ের ঝাড়ি খেতে হচ্ছে। আমি আর ঝাড়ি খেতে চাই না। যে বিয়ে করতে চায় তাকে গিয়ে বল। শতক অসহায় হয়ে মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়ালো, মানে এই আজব মালকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। শতক বলল, দেখো, দোষটা কিন্তু তোমার কি উচিত ছিল না যে আমাকে একবার বিষয়টি জানানো? এখন যা হওয়ার হয়েছে। তুমি বড় আব্বার কাছে মৈত্রীর কথাটা বলবে। বড় আব্বা কোনো ঝাড়ি দেবে না, ভয় পেও না, আমি থাকবো। শফিউর রহমান ছেলের দিকে তাকিয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ঝামেলা যেতে যাচ্ছি না। শতক হেসে বলল, তুমি যে ভয় পাচ্ছ না তা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছি। খুশি? এখন নিজের ঢোল নিজেই বাজা। শতক বলল, আব্বা, চক্ষু লজ্জার একটা বিষয় আছে না? বড় আব্বার সামনে লজ্জা করলে বিয়ে করতে চাস কেন? বিয়ের সাথে লজ্জার কিসের সম্পর্ক? শফিউর রহমান বাঁকা হেসে বলল, গভীর সম্পর্ক। বিয়ের করতে চাইলে লোক লজ্জার গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। এখন বাপ হয়ে কি আরও ভেঙে বলবো? শতকের চোখ মুখ লাল হয়ে গেল। এভাবে কেন বাবা বলে নাকি? সে মাকে বলল,
মা, তোমার একদম উচিত হয়নি এই বদমাইশ ছেলেকে বিয়ে করা। উই ডিজার্ভ এ বেটার ফাদার। বলেই চলে গেল। শফির আহম্মক হয়ে গেল। সুলতানাকে বলল। কি বলে গেল তোমার ছেলে? সুলতানা খিলখিলিয়ে হেসে উঠল। কাল খুশবুর বিয়ে। বাড়িতে মেহমানদের ভিড়। বাড়ির সকলে ভীষণ ব্যস্ত। খাদিজা বেগমের বাবার বাড়ি থেকেও এসেছে অনেকে। শাহিনুর ও মোহনারাও জামাই ছেলে মেয়ে নিয়ে এসেছে। সচরাচর গ্রামের বিয়েতে গায়ে হলুদ তেমন করা হয় না। যদিও যুগ এখন আধুনিক হয়েছে, মতিউর রহমানের বাড়িতে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়নি। তবে বিভিন্ন গ্রামের বিয়েতে আগের দিন কিছু নিয়ম পালিত হয়। তার মধ্যে একটি হলো বিয়ের আগের দিন বিকেলে বর বা বউকে রঙে সজ্জিত কাপড়ে কাঁচার নতুন পিঁড়িতে করে এনে বসিয়ে দেয়। একটা রঙিন কুলোয় কাঁচা হলুদ বাটা, সরিষা বাটা, দুবলা ঘাস, বিভিন্ন ফুল আরও বিভিন্ন জিনিস রেখে দিল। হলুদ বাটা সরিয়ে বাটা মুখে হাতে পায়ে মেখে দেওয়া হয়েছে। এরপর রঙে সজ্জিত পানি ভর্তি কলসে আমের পাতা দিয়ে বানানো ফুল টাইপ কিছু দেওয়া হয়। 7 জন 7টা হাত বর বা বউয়ের মাথায় রেখে তার উপরে সরিষার তেল ঢেলে কলসির পুরো পানি ঢেলে দেয়। বরের দুলাভাই আর বউ হলে ভাবি তাকে গোসল করিয়ে দেয়, সাথে মুড়ি ও গজা বিতরণ করে। এরপর সবাই একে অপরকে ভিজিয়ে দিয়ে আনন্দ মজা করে। গোসল করানোর পর কোলে করে নিয়ে পার্টিতে বসায়। বউ বিয়ে হওয়ার আগ পর্যন্ত পার্টিতেই অবস্থান করে, এমনকি সেখানেই ঘুমায়। শুধু দরকারি কাজে পার্টি থেকে ওঠে। আর একটি কথা, নীতি গোসলের পরে গোসলের পরে আর কাউকে ঝাল খেতে দেওয়া হয় না। শুধু দুধ ভাত খাওয়াই বরের ক্ষেত্রে এখানে কিছুটা ভিন্ন। বর পার্টিতে সারাক্ষণ থাকে না, আর না দুধ ভাত খায়। মৈত্রী দাদির ঘরে তাকে খাওয়াচ্ছে। মৈত্রী দাদি অসুস্থ আগে থেকেই, বিছানা পড়েনি, তবে হাঁটতে কষ্ট হয়। মানুষ চিনতে পারে না। চেনার মধ্যে মৈত্রী মতিউর রহমান ও আয়েশাকে চেনেন। বাকি সবাইকেও চেনে, তবে মাঝে মধ্যে ভুলে যায়। বয়সটাও বেড়ে সাথে সাথে অসুখ ভুলে গেলেন। মৈত্রীর ভাতের লোকমা করে দাদির মুখে নিয়ে বলল। দাদি বলল, মিঠু, আজ কি তোর বিয়া? মৈত্রী হেসে বলল, না বুবু, তোমার নাতি খুশবুর বিয়া। খুশবু কেডা? আবার ভুলে গেছে। মৈত্রী হাসলো। ও সব বাদ দাও, দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে দেই, খাবা? না রে, খাইবার মন চায় না, সব তিতা লাগে। মৈত্রী জোর করলো না, ভাত খেয়েছে কয়েকটা, একটু পর দেবে। ভাইয়ের বিয়ে, অথচ তোরে খুঁজে পাওয়া যায় না। চল, তোর ভাইরে গোসল করাবে। মৈত্রী আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখলো শতক দাঁড়িয়ে হাসি মুখে। কাল বাবার কাছে শুনেছে ঘটনা। কথা প্রসাদে বিয়েতে মাস্টারমশার মত ছিল না। উপস, বেচারা জানতো না অবধি। ভালো, এতে তার কি? সত্যি কি তার কিছুই না? আর ওই শতক ভাইয়ের বিয়ের কথা শুনে তার কেন মন কেমন কেমন করছিল? অন্যদিন তার মন কেমন কেমন করছিল না? না, তার মন কেমন করছিল এই কথা শুনে যে শতকের সে যে যোগ্য নয়। আচ্ছা, ব্যাপারটা ঘুরে পিছিয়ে কি একরকম শোনা যাচ্ছে? ধ্যাত, সে কি পিছলে পড়ল নাকি শতকের ভালোবাসার নামক ফাঁদে? দাদির কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙল। কেডা কথা কইল বইন? মৈত্রী হেসে বলল, তোমার আর একটা স্বামী। দাদির কপালে ভাঁজ পড়ল। সে শতককে এক নজরে দেখে বলল, আমার নাকি তোর জামাই? আমার ডারে তো আমি চিনি। আমারে একলা থুইয়া পগার পার হইছে। মৈত্রীর মুখটা দেখার বেশি উঠল জোরে। মৈত্রী এক পলক তাকালো। হার্টবিট মিস হলো কি? টুল টেনে মৈত্রীর পাশে বসে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে ঠোঁট টেপে দিল শতক। দাদির গাল টেপে বলল, ইস বুবু, একদম সত্যি কথা বলেছ। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। দাদি হেসে বলল, তুমি সত্যি মিঠুর জামাই লাগো? হ্যাঁ বুবু, তুমি ঠিক চিনেছ। বলে মিষ্টি হাসলো। দাদি মিঠুকে বলল, মিঠু বিয়া করলি আর আমার জানাইলি না? আমি কি তোর জামাই লইয়া ভাইগা যাইতাম নাকি? মৈত্রী শতকে চোখ রাঙাই দিল। শতক বুকে হাত দিয়ে রেখে হেসে গুনগুনিয়ে গাইল। বলে হালকা অষ্টদয় ফুলিয়ে চুমুর ভঙ্গিমা করলো। শতকের গানের গলা মাশাল্লাহ, গম্ভীর হয়ে গেলে গান অসাধারণ যায়। মৈত্রীর চোখ বড় হয়ে গেল। বুঝলে বুবু, তোমার নাতনির হিংসে হয় তার জামাইয়ের দিকে কেউ নজর দিলে। দাদি হেসে উঠল। মৈত্রী এটো প্লেটটা দিয়ে শতকে কাজ করতে বাধা দিল। দেখলে তোমার জল্লাদ নাতনির কারবার। কই জামাইকে আদর করবে, চুমুটুমু খাবে, তা না, জামাইকে প্লেট দ্বারা আহত করছে। মৈত্রী লজ্জা পেল খানিকটা। সে বলল, তুমি একটা জাতা, বলে উঠে চলে গেল। শতক তার গমন পথে তাকিয়ে দেখলো মৈত্রী হেলে দুলে যাওয়ার। ইস, এভাবে কেউ হাঁটে?
মনে হয়েছে তার ভিতরে জ্বলছে কিছু। হঠাৎ মৈত্রী থেমে গেল, কি মনে করে দরজায় হেলান দিয়ে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, মাস্টার মশাই আজ পহেলা বৈশাখ জানেন তো নাকি? তারপর মৈত্রী গুনগুন করে হালকা বেসুরে গান গেল। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরিয়া চলে। মন কেন আজ মেলেছে ডানা, উড়ছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে।